আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য এসেছি। বিষয়টি হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আপনারা অবগত রয়েছেন যে তিনি ২০২৪ যেই বিপ্লব সংগঠিত হয়েছিল সেটার পরবর্তীতে তিনি দায়িত্ব পালন করেছেন। তো তার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলার অবস্থা কিছুটা নাজুক ছিল। এখন এই আইন শৃঙ্খলা নাজুক থাকলেও পরিবেশ পরিস্থিতি সব কিছু বিবেচনা আমি তাকে অবশ্যই এখানে সমর্থন দিয়ে যাচ্ছি। আর আমার এই সমর্থন দেওয়ার পেছনে আবার কিছু কারণ রয়েছে, যেগুলো ভ্যালিড কারণগুলো এই দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমলারা এখানে কিন্তু বারে বারে কিন্তু বাধাগ্রস্ত করেছে, বাধা দিয়েছে। কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমলারা এখানে বামাত দিত। আমলারা আমলাদের এই যে আমলাতান্ত্রিক যে জটিলতা সেটা দৃশ্যমান হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করতে দেয়নি আরেকটি পক্ষ, সেটা হলো যে পতিত যে আওয়ামী লীগ সরকার, সে তাদের সুবিধাভোগী কিছু কর্মকর্তা রয়েছেন, আর সচিবালয়ের মধ্যে এই কর্মকর্তাগুলো বেশি রয়েছেন। তো এরা যে কোনো নীতি প্রণয়ন করার ক্ষেত্রে এরা খুব প্রোকাস্টিনেশন করে, আর এরা খুব চালাকি করে। এই যে যত আন্দোলন সংগঠিত হয়েছিল, এই আন্দোলনগুলোর মূল মদতদাতা ছিল এইরকম সরকারি আমলারা। কেন? কারণ দেখেন, এরা কিন্তু জিয়ে রাখতো যে কোনো সমস্যা, অথচ ওটা কিন্তু একটা স্বাক্ষর দিলে কিন্তু হয়ে যেত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারংবার এই ব্যাপারগুলো ক্লিয়ার করেছেন। তো এইগুলো বারে যখন তিনি বলার পরও কিন্তু এগুলো এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এগুলো বাস্তবায়ন হয়নি, এবং কি এমন সময় এগুলো স্বাক্ষর করা হতো যাতে করে আন্দোলন আরও বেশি করে হতো। আরও বিভিন্ন কারণে এই আন্দোলনের যেই স্পৃহা সেটা কিন্তু এরই মদত দিয়েছে বলে কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছিল। আর এই আরেকটা সফলতা হলো যে অনেকগুলো যে সংস্কার ধর্মী কাজ হাতে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আর এটার সহসভাপতি ছিলেন আলী রিয়াজ স্যার। তো কথা হলো, এখানে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশের সংস্কার, দুর্নীতি দমন কমিশন সেখানে সংস্কার, এইভাবে অনেকগুলো সংস্কার হয়েছে। তো এখন এগুলোতে আবার বিভিন্ন দল আবার ভেটো দিয়েছে, আর ভেটো দেওয়ার কারণে কিন্তু এই গণভোট সংগঠিত হতে যাচ্ছে। যদি সবাই মেনে নিত তাহলে গণভোট আর হতো না। তো কত হলো, জুলাই বিপ্লবের যেই সনদগুলো যে রয়েছে সেখানে কিন্তু সবগুলো কিন্তু সুনিপুণভাবে তৈরি করা। এখানে যদি এই নিয়মগুলো মানা হয় তাহলে কী হবে, পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে একটা বিষয় রয়েছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, নিম্নকক্ষ যারা বিশেষ করে সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে আসবে, তো এদেরকে আসলে জবাবদিহি করবে কারা? উচ্চকক্ষের যারা, তারা। তো এখন উচ্চকক্ষ আবার কিন্তু একপাক্ষিকভাবে হাসিনা স্টাইলে হবে না। যেমন এখানে হবে কারা? এখানে হবে সব দলের সমন্বয় হবে উচ্চকক্ষ, যাতে করে সবাই মতামত দিতে পারে। একপাক্ষিকভাবে আমি আমার যে পছন্দ মতো আমি বিভিন্ন আইন ইত্যাদি আমি করব না। তো এই জিনিসগুলো আসলে সম্ভব হবে না এটা উচ্চকক্ষ থাকলে। উচ্চকক্ষ মানে হলো জবাবদিহি সরকারের যেই কাজগুলো সেটা আসলে নিশ্চিত করবে। তো এই সংস্কারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো এই যে দেখেন, 10 বছর আগে হাসিনা, তার একটা ইচ্ছে ছিল 2042 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তার আমরা পূর্বকল্প 21 থেকে 42-এ নেওয়া, সেখানে আমরা বুঝতে পেরেছি। তো এই যে স্বৈরাচারী শাসন চালানোর মতো কেউ আর এরকম স্প্রে দেখাবে না। তো জুলাই সনদে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলা যায়। তো এইগুলো ইতিবাচক। তারপর আপনারা দেখেন যে আমরা আরও দেখতে পাই যে নারীদের যেই ইয়েগুলো, যা নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি, সেটাও কিন্তু আপনারা দেখেন বৃদ্ধি পাবে ধারাবাহিকভাবে। আবার ক্ষমতার যে একটা ভারসাম্য সেটা বজায় থাকবে। যেমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং হলেই কিন্তু তার সার্বভৌম ক্ষমতা থাকবে না। এখন যে নিয়ম করা হয়েছে সেখানে হলো রাষ্ট্রপতিরও ক্ষমতা থাকবে। আগে রাষ্ট্রপতিকে রাখা হতো কাঠের পুতুল করে, অর্থাৎ যেমন বলা হতো তেমন করতো। যেমন একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন, তাকে রাখা হতো এটি যে 7 দিন তার কাছে একটা প্রস্তাব পাঠানো হতো সংসদে পাশ হওয়ার পরে। তো এই প্রস্তাবকে 7 দিনের ভিতরে যদি উনি স্বাক্ষর না করা হয়, তাহলে ধরে নিতে হবে যে ওই স্বাক্ষরটা আসলে বাস্তবায়ন হয়ে গেছে। কেমন
একদম নামে মাত্র তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখন যে সংস্কার হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছে ভালোভাবে, আর প্রধানমন্ত্রীর ক্ষমতাও দেওয়া হয়েছে, মানে একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে। আরেকটা দেখতে পারেন যে দেখেন, বিচার বিভাগ এবং হলো নির্বাহী বিভাগ, এই দুইটি কিন্তু এখন আলাদা করা হয়েছে। পূর্বে কিন্তু এই দুইটি একত্র থাকার কারণে যে সরকার ক্ষমতা আসতো তারা বিচার বিভাগকে কলুষিত করতো, দূষিত করে ফেলতো, নিজের মন মতো বিচার বিভাগকে পরিচালিত করতো বলে কি হতো, বিচার কার্য ব্যাহত হতো। তো এই কাজটা এখন আর হবে না। তো এটা কি ভালো কাজ নয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সংস্কারগুলো, এগুলো নিঃসন্দেহে ভালো। এখন কথা হলো, হ্যাঁ আপনারা বলবেন যে ওনার শাসন কার্যে এই ছিল না, ওই ছিল না। এখন দেখেন, দীর্ঘ 17 প্রায় 16 বছরের হাসিনা স্টাইল যে শাসন কার্য পরিচালনা করছে হাসিনা, এখন দেখেন এই কাজগুলো কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে কিন্তু মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, কিন্তু তিনি মুখ থুবড়ে পড়েননি। তিনি এই পর্যন্ত টিকে রয়েছেন। তার আন্তর্জাতিক যে, তিনি কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড়, আর তার এই প্রজ্ঞা এবং অভিজ্ঞতার সমন্বয়ে তিনি কিন্তু এই পর্যন্ত বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন। আপনি দেখেন অনেকগুলো ক্যাটাগরি দেখেন, প্রত্যেক ক্যাটাগরিতে কিন্তু মানে কি বলবো, দেখার মতো উন্নতি দৃশ্যমান হয়েছে এখন, যেটা হাসিনার সময় আসলে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে হতো, বলা হতো উন্নয়ন উন্নয়ন, আসলে কাজের কিছুই হতো না, মানে ফাঁপা বেলুনের মতো বলা হতো রে। এই জনসংখ্যা একদম কম দেখানো হতো, জিডিপি একটু বেশি দেখানো হতো, মাথা পিছু আয় বেশি দেখানো হতো, এতে করে বিদেশের কাছে বলা হতো যে দেখেন আমাদের দেশ কত উন্নত হচ্ছে, মানে উন্নতির দিকে যাচ্ছে, এইভাবে বলা হতো, কিন্তু আদৌ এটা সত্য নয়। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাজগুলো, এইগুলো নিঃসন্দেহে ভালো দিক, আপনাকে বলতেই হবে। এখন হ্যাঁ বলতে পারেন যে মানে আমরা আসলে আরও কিছু প্রত্যাশা রেখেছি। হ্যাঁ, প্রত্যাশার যে আমাদের পারদ ছিল উঁচু, বাট সেটা সম্পূর্ণ হতে পারে না বিভিন্ন কারণে। সেই কারণে আমি বলেছি যে আমাদের মানে যারা এই গুরুত্বপূর্ণ পদে ছিল তারা তাকে সহযোগিতা করে না। এই সহযোগিতা না করার কারণে মূলত এই এরকম মানে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা কিছু পাইনি। কিন্তু আপনাকে বলতেই হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শাসন কার্য সেটা নিঃসন্দেহে একটা মানে বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল। আগামীতে যারা নির্বাচিত সরকার হতে যাচ্ছেন, আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা এই যে গুরুত্বপূর্ণ মানে পদে এই লোকগুলোকে আপনারা ইনক্লুড করুন। এরা অভিজ্ঞতার ভিত্তিতে দেশকে পরিচালিত করবে, আর যদি না করেন তাহলে কিন্তু আমাদের দেশ মুখ থুবড়ে পড়বে। আর সকলকে আহ্বান জানিয়ে দেশ এগিয়ে যাক, সে আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।